দ্য ডিজিটাল এডুকেটরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি নিরপেক্ষ ন্যায় অধ্যায়ে তোমাদের কিন্তু পিওয়াইকিউ সলভ করা শুরু করেছি, এখন বড় প্রশ্নে সলভ করাচ্ছি। এরপরে পরীক্ষার ঠিক আগে আগে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আমি সলভ করাবো, ভিডিওগুলোকে স্কিপ করবে না, অবশ্যই দেখতে থাকো। চলো শুরু করি ভিডিওটা, চলো। আজকে করব 2017 সাল, এর আগের দিনে 2016 সাল পর্যন্ত করেছিলাম, আজকে 2017 সাল করব। বড় প্রশ্নগুলোকে সলভ করে দিচ্ছি, লজিক, বিশেষ করে লজিকটা। আর বড় প্রশ্ন যেগুলো তোমাদের অসুবিধা থাকবে পার্সোনালি মেসেজ করতে পারো, উন্নত মানের নোটস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি বারবার বলেছিলাম যে এই নিরপেক্ষ ন্যায়ের যে প্রশ্নটা সেটা কিন্তু কি থাকবে, সি নাম্বারে থাকবে। আর সি নাম্বারে তুমি যখন অ্যাটেন্ড করবে তখন সি নাম্বার লিখে নেবে, তার সাথে সাথে কোন প্রশ্নটাকে অ্যাটেন্ড করছো, সি এর 1 নাম্বার অথবা 1 নাম্বার না কোন নাম্বারটা, সেটা কিন্তু ভালো করে মেনশন করতে হবে। পরীক্ষার সময়ে নাম্বার মেনশন করাটা কিন্তু খুবই জরুরি, কারণ নাম্বার যদি তুমি মেনশন না করো তাহলে তোমার প্রশ্নের উত্তর কাটাও যেতে পারে। তাহলে দেখো এবারে কি বলেছে, 1 নাম্বার, সি এর 1 নাম্বারটা আমি করব। সি এর 1 নাম্বার আছে অনেক সরকারি অফিসারই অধ্যাপক। অনেক সরকারি অফিসারই কি অধ্যাপক, কেননা তারা MA পাস, কারণ হচ্ছে তারা কি বলতো MA পাস, আর সকল অধ্যাপক MA পাস, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের বাক্য। এবারে দেখো আমরা জানি কোন বাক্যটা সিদ্ধান্ত হবে, কেমন করে হবে, সেই সমস্ত কিছু আমরা জানি। আগে আমরা আদর্শ রূপ বলে পয়েন্টটা করি। আদর্শ রূপ বা আকার আমরা যে কোনো একটা লিখতে পারি। আদর্শ রূপ, আদর্শ রূপ বের করার জন্য অবশ্যই আমাদের সিদ্ধান্ত আগে বের করতে হবে। সিদ্ধান্ত বের করে তারপরে আমাদের কিন্তু বাকি আশ্রয় বাক্যগুলোকে বের করতে হবে। তাহলে সুন্দর করে দেখো যে এই যে ক্যানোনা রয়েছে, এই ক্যানোনার আগের বাক্যটা হবে কি বলতো, সিদ্ধান্ত। ক্যানোনার আগের বাক্যটাই কি, সিদ্ধান্ত। ক্যানোনার আগের বাক্যটাই কি, সিদ্ধান্ত। তাহলে দেখো অনেক সরকারি অফিসারই অধ্যাপক, এখানে এই বাক্যটা অনেকজন বলে, অনেকজনের কথা বলেছে, অনেকজন। তাহলে এখানে প্রথমে সিদ্ধান্ত করতে হবে। তাহলে অনেকজনই অধ্যাপক, অনেক সরকারি অফিসারই কি অধ্যাপক। তাহলে এটা কোন বচনে যাবে, কোন বচনে যাবে বলো তো? অনেক বলেছে, সকলের কথা বলেছে কি না। তাহলে কোনো 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 সরকারি অফিসার, কোনো কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক। কোনো কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক, গেল। তারপরে দেখো তারা, এবার আমরা যে কোনো দেখতে পারি, কি দেখতে পারি আমরা, আমাদের এটা এসেছে কি, সরকারি অফিসার হচ্ছে এস, আর হচ্ছে অধ্যাপক হচ্ছে কি বলতো পি, মানে পক্ষর সাধ্য বেরিয়ে গেছে। এবারে আমরা যদি দেখি, আমরা পক্ষ দেখে অপ্রধান আশ্রয়পক্ষ বের করবো, তাই না? এইটাকে দেখে সরকারি অফিসার কোথায় আছে দেখো, এখানে দেখবে। কেননা তারা, তারা বলতে কাকে বোঝানো হয়েছে, সরকারি অফিসারকেই বোঝানো হয়েছে। তাহলে তারার জায়গায় সরকারি অফিসার বসাবো, কারণ কেননা তারা MA পাস। সকল সরকারি অফিসার, সরকারি অফিসার হয় কি হয় বলো তো, কি করে তারা, MA পাস, MA পাস, গেল। তাহলে এটা কোন বচন, এ বচন, তাই না, এ বচন। এবারে এখানেও আমরা লিখে নেব, এখানে কি লিখে নেব বলো তো, দেখো এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের এম চলে আসলো, তাই না? আমরা জানি অপ্রধান আশ্রয়বাক্যে আমাদের কে থাকে, এক হচ্ছে পক্ষ আর হচ্ছে হেতু থাকে। আর একটা বাক্যই বাকি আছে, এখানেও আর একটা বাক্যই আছে, সেটা হচ্ছে কি বলতো, সকল অধ্যাপক অবশ্যই MA পাস। তাহলে আমরা সেটাই, সেই বচনটাই করব, সকল অধ্যাপক, সকল অধ্যাপক হয় কি পাস, MA, সকল অধ্যাপক হয় MA পাস। এটা কোন বচন, যদি তোমরা হিসাব করে দেখো এটা হবে কিন্তু, এটা এ বচন, এটা হলো এ বচন। এবার আমরা যদি এখানে অংশগুলোকে আরও দাগিয়ে নিই, তাহলে দেখবো অধ্যাপক হচ্ছে আমাদের পি, আর হচ্ছে MA পাস হচ্ছে আমাদের কি বলতো, MA পাস হচ্ছে আমাদের এম মানে হেতু। এবার সংস্থানিক গ্রুপটা করে নেব আমি। এদিকে সাইডে তোমাদের বারবার বলেছি, সাইডে তো করবে না তোমরা, কিন্তু পরপর নিচেই করবে, দেখতে ভালো লাগবে। আর নাম্বারটা তোমরা সংস্থানিক গ্রুপ যদি আমরা করি, তাহলে 3টা দাগ নেব, 3টা দাগ, কারণ দুটো আশ্রয়বাক্য একটা সিদ্ধান্ত নেব। সে সিদ্ধান্ত না নিলেও হয়, কিন্তু তাও নিয়ে নিবে সুবিধার্থে। এখানে এস থাকে, পি থাকে। এবারে দেখো এখানে এস রয়েছে, এম রয়েছে, এখানে এস, এখানে এম রয়েছে, তারপরে দেখো এখানে পি রয়েছে, আর এখানে রয়েছে এম। তাহলে এম জুড়ে দাও, দ্বিতীয় সংস্থান। কী কী বচন, এ ও টু।
তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান, তাই না? এবারে যে যে পয়েন্টগুলো আমি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি সেই পয়েন্টগুলোকে অ্যাপ্লাই করো। প্রথম পয়েন্ট হলো সংস্থান। তাহলে সংস্থানটাকে লিখে নাও। সংস্থান কি? এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। কত নম্বর সংস্থান? দ্বিতীয় সংস্থান। তাহলে দ্বিতীয় সংস্থান লিখে নিতে হবে। তারপরে হচ্ছে বিচার। এবার আমি বিচার করব যে এই যে নিরপেক্ষ ন্যায়টা আমাদের বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে, এইটা বিচারটা দেখে নেব। দেখো প্রথম নিয়ম থেকে শুরু করবে। প্রথম নিয়মে বলা আছে যে আমাদের 3টি বচন থাকবে। দেখো 3টা বচন আছে। তারপরে দ্বিতীয় নিয়মে বলা ছিল যে 3টে পদ থাকবে, 3টা পদ দুবার করে ব্যবহার হবে। এই দুটো নিয়ম হচ্ছে গঠনমূলক নিয়ম। তো এই দুটো নিয়ম উল্টোপাল্টা হলেও কোনো তোমাদের অসুবিধার কিছু নেই, ঠিক আছে? তো 3টি পদ থাকবে, 3টা পদ দুবার করে ব্যবহৃত হয়েছে। 3 নম্বর নিয়ম ছিল হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে, এই দুটো আশ্রয় বাক্যের মধ্যে একবার কি হতে হবে? ব্যাপ্য হতে হবে। একবার কি হতে হবে? ব্যাপ্য হতে হবে। তাহলে দেখো এখানে হেতুপদ কোথায়? এম। এই যে আমাদের এম, তো এই এম পদ থেকে একবার ব্যাপ্য হতে হবে। এবার এ বচন আমরা কোন বচনে আছে? দুটোই এ বচনে আছে। আর এ বচনে আমরা জানি যে উদ্দেশ্য পদ দুটোকে কি করে? ব্যাপ্য করে। তাই এখানে হেতুপদ যে রয়েছে এম এ পাশ, এই এম এ পাশ কিন্তু একবারও ব্যাপ্য হয়নি। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার, অন্তত কতবার? একবার কিন্তু ব্যাপ্য হতেই হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একবারও ব্যাপ্য হয়নি। তাহলে আবার পরের আর নিয়মে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই যে ন্যায়টিতে নিয়ম অলরেডি একটা লঙ্ঘন করা হয়ে গেল। কত নম্বর নিয়ম? তৃতীয় নিয়ম, ব্যাপ্যতা নিয়ম। তাহলে এখানে অবৈধ লিখব। কি লিখব? অবৈধ। তারপরে লিখব যে মূর্তি। মূর্তিটা লিখে দাও। মূর্তিটা কি বলতো? মূর্তি হচ্ছে AAO2 এটা। এবারে আমরা জানি অবৈধ হয়েছে, তার মানে দোষ আসবে। দোষের পয়েন্টটা লিখে দাও। দোষ কি? দোষ এসেছে দেখো। দোষ হলো হেতুপদ একবারে ব্যাপ্য হয়, তার মানে কি? অব্যাপ্য 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 হেতু দোষ। ব্যাস, একদম খুব সুন্দরভাবে বুঝে গেলে। আশা রাখছি খুব সুন্দর বোঝাতে পারছি, আর তোমরা খুব সুন্দর বুঝতে পারছো। কমেন্ট করে অবশ্যই জানাবে। এবারে শেষ যে পয়েন্টটা লিখতে হয় সেটা তোমাদের বলেছিলাম, ব্যাখ্যা। এই যে দোষটা আসলো কি করে লিখবে? অবৈধ হেতু দোষের ব্যাখ্যা সুন্দর করে লেখা আছে, শুধু সেই জায়গায় শুধু শব্দগুলো পাল্টাবে আর লাইনগুলো একই রাখো, একটাই করো। 10টা করার দরকার নেই, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। অত 10টা ব্যাখ্যা মনে রাখার দরকার নেই, একটাকে মনে রাখো, সেটাকে সুন্দর করে মডিফাই করো, বাস। তাহলে তোমাদের আর বেশি কিছু পড়তে হবে না, যদি শুধু এই নিয়মগুলোকে ভালো করে পড়ো। তাহলে এটা তোমাদের কিন্তু হয়ে গেল। ব্যাখ্যাটা তোমরা সুন্দর করে লিখতে পারবে যে উক্ত ন্যায় অনুমানটিতে কি করেছে? বৈধ ন্যায়ের সবকটি নিয়ম কিন্তু যথাযথভাবে পালন করা হয়নি। এখানে বিশেষ একটি নিয়ম লঙ্ঘন করা হয়েছে, সেই নিয়মটি হলো লিখবে যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার ব্যাপ্য হতে হবে। কিন্তু এই ন্যায়টিতে দেখা যাচ্ছে যে হেতুপদ উভয় আশ্রয় বাক্যে এ বচনের বিধের স্থানে থাকাতে, হেতুপদকে এম এ পাশ উভয় আশ্রয় বাক্যের বিধের স্থানে থাকাতে একবারও ব্যাপ্য হয়নি। একবারও ব্যাপ্য হয়নি, যা নিয়ম বিরুদ্ধ এবং ন্যায়টি অবৈধ। আর অবৈধ হওয়ার কারণে একটা দোষ হয়েছে, সেটার নাম হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। ক্লিয়ার? আশা রাখছি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার পরেরটা দেখো, এটা মুছে দিচ্ছি, দেখে নাও। কারো কোনো অসুবিধা থাকলে বলবে। ঠিক আছে, চলো 2 নাম্বার। এবারে আমরা সি এ 2 নাম্বার সুন্দর করে নাম্বারটাকে লিখে নেবে, তাহলে শিক্ষক যে পরীক্ষক খাতা দেখবেন ওনার কিন্তু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা দেখছি এবারে যে পরেরটা, কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং, দেখো এবং আছে, সকল সত্যবাদী ব্যক্তি হন কি? শ্রদ্ধেয়। সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। তাহলে দেখো ভালো করে যদি বোঝো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবং দিয়ে যুক্ত আছে আর সুতরাং আছে। তো আমরা জানি সুতরাং যুক্ত বাক্যটাই হয় সিদ্ধান্ত, একদম স্পষ্ট ক্লিয়ার। আর এই যে এবং দ্বারা যুক্ত কোনো বাক্যই কিন্তু কখনো কি হবে না? সিদ্ধান্ত হবে না। তাহলে একদম সুন্দরভাবে আমি প্রথমেই লিখে নিব আদর্শরূপ। ঠিক আছে, সুন্দর করে। এবারে আমি প্রথমে আমাকে কি করতে হবে? সিদ্ধান্ত করে নিতে হবে। সিদ্ধান্ত যদি করি, আমি দেখছি সিদ্ধান্ত হচ্ছে এটা সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ, তাহলে সেটাই হবে বচন, সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। তাহলে এটা কোন বচন? এ বচন হয়ে গেল। এবার তারপরে দেখো, তারপরে আমি অপ্রধান আশ্রয়পক্ষ বের করব। এবার আমার তো এখানে দুটো পদ বেরিয়েই গেল, একটা হচ্ছে এস আর একটা কি পি, হনটা হবে না, তাহলে দুটো বেরিয়ে গেছে। এবার আমি এই এস দেখে, শ্রদ্ধেয় ব্যক্তি দেখে আমি কিন্তু কি করতে পারি? অপ্রধান আশ্রয়পক্ষ বের করতে পারি। শ্রদ্ধেয় ব্যক্তি দেখো কোথায় আছে? কেবলমাত্র সত্যবাদী ব্যক্তির এই সৎ, সকল সত্যবাদী শ্রদ্ধেয়, এই যে এটা রয়েছে, এটা করবো আমি। তাহলে সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয় ব্যক্তি, সকল
সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন, সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন কি বলতো, সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ, সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ, না সরি সত্যবাদী, সত্যবাদী ব্যক্তি। কি বলেছে, সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সত্যবাদী ব্যক্তি, সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন, ঠিক আছে, সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ, তারপরে হচ্ছে সকল, ও সরি 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 এটা গলত হো গিয়া, দেখো সকল সত্যবাদী, আমি উদ্দেশ্যবিধকে চেঞ্জ করে দিচ্ছি, দেখছো আমি এত প্র্যাকটিস করি তারপরেও, তাই তোমাদেরকেও কিন্তু ভালো করে প্র্যাকটিস করে, সত্যবাদী ব্যক্তি, সকল সত্যবাদী ব্যক্তি হন কি বলতো, শ্রদ্ধেয় ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, তাই তো বলছি কেন গড়বড় হচ্ছে। তাহলে দেখো এই যে এবার ঠিক হয়েছে, ঠিক আছে, আমি উদ্দেশ্যবিধ পাল্টে দিয়েছিলাম, ওই যে কেবলমাত্র ওটা মাথায় রেখে আমি পাল্টে দিচ্ছি, অ্যাকচুয়ালি তো চেঞ্জ হবে ওটাতে। এবারে আমি যদি দেখি আমাদের পরে লাস্ট বাক্য পড়ে রয়েছে এটা, যে কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ, তাহলে কেবলমাত্র সত্য, কেবলমাত্র কথাটা থাকা মানেই আমরা জানি বচন অধ্যায় করে এসেছি, এই উদ্দেশ্যবিধ আমাদের জায়গা পাল্টে যাবে, তাহলে কেবলমাত্রতে জায়গা পাল্টাবে, তাহলে কেবলমাত্র উদ্দেশ্য কি, সত্যবাদী ব্যক্তি সৎ হচ্ছে, তাহলে সৎ ব্যক্তিটা আগে আসবে, তাহলে সকল সৎ ব্যক্তি, সকল সৎ ব্যক্তি হন সত্যবাদী ব্যক্তি, এটাও এ বছর, তাই না, খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার এগুলো আমরা লিখে নিব যে কোনটা কি, এটা হচ্ছে আমাদের সত্যবাদী ব্যক্তি হচ্ছে এম, এখানে সত্যবাদী ব্যক্তি হচ্ছে এম, শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছে এস, সৎ ব্যক্তি হচ্ছে পি, তো এখানে সৎ ব্যক্তিটা জুড়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এবার আমরা সংস্থানিক গ্রুপটা লিখব, এখানে সংস্থানিক গ্রুপ করে নেব, বারবার তোমাদের বলছি নিচে করবে সংস্থানিক গ্রুপ। তাহলে এবার সংস্থানিক গ্রুপ যখন আমি করছি তখন তোমরা একটা ভালো করে জিনিসটা দেখো যে তিনটা দাগ নিয়ে নিতে হবে, এখানে এস রয়েছে, এখানে পি রয়েছে, এখানে এম রয়েছে, এখানে এস রয়েছে, এখানে পি রয়েছে, এখানে কিন্তু এম রয়েছে, ঠিক তাই। এবার এম এম জুড়ে দাও, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম, দেখো সোজা জেড হয়েছে, সোজা জেড, ঠিক আছে। তাহলে সোজা জেড যখন হবে তখন এটা কোন বচনগুলো, তিনটা এ আছে, তিনটা এ, সোজা জেড মানে হচ্ছে 4 নম্বর সংস্থান, কত নম্বর সংস্থান, 4 নম্বর। দেখো আমি তোমাদের যেভাবে শিখেছি সহজভাবে মনে রাখা সংস্থানগুলো, উল্টো জেড প্রথম সংস্থান, উল্টো ব্র্যাকেট দ্বিতীয় সংস্থান, সোজা ব্র্যাকেট তৃতীয় সংস্থান, এবং সোজা জেড হচ্ছে চতুর্থ সংস্থান। তো এইবার পরের পয়েন্ট কি লিখতাম আমি, সংস্থান, কি লিখতে হবে, সংস্থান, তাহলে সংস্থান লেখো কত নম্বর, চতুর্থ সংস্থান, কত নম্বর সংস্থান, চতুর্থ সংস্থান। তারপরে বিচার, এবার এটাকে বিচার করব বৈধ না অবৈধ, সেই বিচারটা করে নেব। বিচারে দেখব প্রথম নিয়ম, তিনটা বচন রয়েছে, তিনটা পদ রয়েছে, দুবার করে ব্যবহৃত হচ্ছে, হেতুপদ, হেতুপদকে দুটো আশ্রয়পক্ষে ব্যাপ্য হতে হবে, হেতুপদ কি এম, এম দেখো এখানেও আছে, বিধের স্থানে প্রধান আশ্রয়পক্ষে হয়নি, কিন্তু এখানে অপ্রধান আশ্রয়পক্ষে ব্যাপ্য হয়ে গেছে, ওকে মেনেছে। এবার 4 নম্বর নিয়ম হচ্ছে যে পদ আশ্রয়পক্ষে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এবার দেখো আশ্রয়পক্ষে দেখো, সিদ্ধান্তে দেখো কোন পদ ব্যাপ্য রয়েছে, এই যে সিদ্ধান্তে যদি দেখে আমি এস নামক পদটা, মানে শ্রদ্ধেয় ব্যক্তি এই যে পদটা, এটা কিন্তু ব্যাপ্য হয়ে গেছে, কারণ এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, তাহলে শ্রদ্ধেয় ব্যক্তি এখানে ব্যাপ্য, তো ওই শ্রদ্ধেয় ব্যক্তি যে পক্ষপদ এটাকে অন্য জায়গা মানে অপ্রধান আশ্রয়পক্ষে থাকে সেখানেও ব্যাপ্য হতে হবে, নাহলে কিন্তু নিয়ম বিরুদ্ধ। তাহলে দেখো এখানে এ বছরের বীজের স্থানে থাকাতে এখানে কিন্তু ব্যাপ্য হয়নি, তাহলে দেখো এখানে ব্যাপ্য না হয়ে এখানে ব্যাপ্য হয়ে গেছে, এটাই হচ্ছে নিয়মটাকে সে লঙ্ঘন করেছে, ঠিক আছে। এবারে এই যে লঙ্ঘন করেছে এটাতেই কিন্তু তার দোষ হয়ে গেছে। এবার বলতে পারো যে স্যার যে আমাদের যে সাধ্যপদ সেটা ব্যাপ্য হয়নি, সেটা কিন্তু এখানে ব্যাপ্য হয়নি, আবার এখানে কিন্তু ব্যাপ্য হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এইটাতে তোমরা অনেকে গড়বড় করো, কোনো অসুবিধা নেই, এখানে ব্যাপ্য হয়নি কিন্তু ওখানে হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওখানে না হয়ে এখানে হওয়া যাবে না, নিয়ম এটাই, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সেখানে সিদ্ধান্তে কখনো হতে পারবে না, এটা আশ্রয়বাক্যে হয়নি এখানে হয়ে গেছে, এটাই নিয়মের বিরুদ্ধ, কারণ এটাই আমাদের নিয়ম যে আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হওয়া যাবে না। তার মানে এটা নয় যে আশ্রয়বাক্যে ব্যাপ্য হলে তাকে সিদ্ধান্তে ব্যাপ্য হতে হবে, এমনটা কিন্তু না, ভালো করে নিয়মটা মাথায় রাখবে। তাহলে এটা হচ্ছে অবৈধ, এটা অবৈধ। আর এখানে মূর্তির নামটা কি আসছে দেখো, মূর্তি আসছে AAA4। এবার দোষ, যেহেতু অবৈধ হয়েছে তাহলে দোষ আসবে, আর দোষ আসা মানে দোষটার নাম কি দেখো, এই যে পক্ষপদে দোষ এসেছে, তাহলে অবৈধ পক্ষ দোষ, অবৈধ কি দোষ, পক্ষ দোষ, ঠিক আছে। এবার ব্যাখ্যা, তোমরা ব্যাখ্যা লিখতে পারবে, এইগুলো ব্যাখ্যা আমি খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছি, সুন্দরভাবে করবে। দেখো এই ছিল কিন্তু তোমাদের দ্বিতীয় প্রশ্নটি, একদম খুবই সুন্দর সহজ, লজিক করলে তোমরা ব্যাখ্যা দিয়ে দিলেই তোমরা কিন্তু 4টা নাম্বার পেয়ে যাবে, জাস্ট এইটুকু করলেই। আর এবারে যারা
প্রশ্ন করবে না, যারা লজিক করবে না তাদের জন্য রয়েছে দুটো প্রশ্ন অথবা দিয়ে তোমরা এই প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করতে পারো। কিন্তু এবারে দিন দিন যত দিন যাচ্ছে তত দেখছি এই প্রশ্নগুলোকে একটু কঠিন করা হচ্ছে, একটু বাইরে দেওয়া হচ্ছে, মানে কঠিন কঠিন প্রশ্ন দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এগুলো কমন মানে আসাটা খুব চাপের। আমি তোমাদেরকে বলবো অবশ্যই লজিক করো, লজিক করলে তোমরা পারফেক্টলি বুঝতে পারবে যে তুমি ঠিক করলে না ভুল করলে, কারণ এখানে ভুল হলে তো তোমার পুরো নাম্বার কাটা যাবে, আর সঠিক হলে একদম পুরো নাম্বার 1 নম্বর এখানে তোমরা কিন্তু কাটবে না। তো এখানে নিরপেক্ষ নেই কি, সেখানে তোমাদেরকে সুন্দর করে অ্যাটেন্ড করে দিতে হবে। তো এই প্রশ্নগুলো আমি যেমন চতুষ্পদ গঠিত দোষ, চারিপদ গঠিত দোষ, সেটাও তোমাদের সুন্দর করে করা আছে, সেখান থেকে সেটাই তোমরা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, নাম্বার পুরো পাবে। নিরপেক্ষ ন্যায়, এগুলো সমস্ত কিছু বোঝানো আছে। নিরপেক্ষ ন্যায় কী থেকে শুরু করে কত প্রকার, সমস্ত কিছু তোমাদের লিখতে হবে। মূর্তি সংস্থান হালকা হালকা করে লিখে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের 4টা নাম্বার করে পাবে। তাহলে 4 এখানে রয়েছে 8 নাম্বার, এটাও তোমরা করতে পারো যারা লজিক বুঝতে পারছো না। কিন্তু এত সুন্দর করে লজিক বোঝানো করো, না বোঝার তো আমার মনে হয় কোনো অসুবিধা নেই। যদি আমি বারবার বাড়িতে বই পড়ি, রিডিং পড়ি, তাহলে অবশ্যই আমি পারবো। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এ পর্যন্তই রাখছি। তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু শেয়ার করছো না, তোমরা শেয়ার করো, আমাদেরকে সহযোগিতা করো একটু। আমরা যেমন ফ্রি অফ কস্ট তোমাদের এই যে অতি মূল্যবান ক্লাসগুলোকে আমরা তোমাদের উপহার দিচ্ছি, তোমরাও আমাদেরকে শেয়ার করে উপহার দিতে পারো নতুন নতুন স্টুডেন্টদেরকে, যাতে তারা অনেক খুবই দুস্থ পরিবারে রয়েছে, যারা কিন্তু টিউশন নিতে পারছে না সাবজেক্টগুলো, ফিলোসফি, সংস্কৃত, ভূগোল, এই সেই বিষয়গুলো যেগুলোতে টিউশন নিতে পারছে না। ঠিক আছে, আর অনেকেই আছে গ্রামের প্রত্যন্ত এলাকায় থাকে যেখানে এরকম বড় টিউশনের কোনো সুবিধা নেই। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা শেয়ার করো, অবশ্যই তাদেরকে সহযোগিতা করো, তোমাদের এটা তাদের প্রতি সহযোগিতার রাখবে, তাই না? তোমরা যে যে বিদ্যালয়ে পড়ছো সেখানে যে তোমাদের যোগাযোগ রয়েছে বন্ধুবান্ধবের সাথে, তাদেরকে শেয়ার করো। চলো, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে, এবারে 2018 সাল করব। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।